সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট এর আয়োজকদের মধ্যে হেড অফ ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, চিফ মডারেটর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মনমার হোসেন, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং পুরকৌশলের ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমার জীবনের স্মরণীয় সন্ধ্যা এটা। প্রায় 1.5-2 মাস আগে বোধহয় আমাকে বুরহান, তানভীর এরা অফিসে গিয়ে বললো এরকম অনুষ্ঠান করতে যাচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট, আমাকে আমন্ত্রণ জানালো। আমি তখনও বুঝতে পারি নাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং আইকন এটা। যাই হোক, শেষ পর্যন্ত আমি বললাম যে আসবো আনন্দের সাথেই, এবং যার জন্য আজকে যদিও আমার কক্সবাজারে গতকাল গেছিলাম, আজকে মিটিং কন্টিনিউ করার কথা, আমি চলে আসছি আজকে শুধুমাত্র এই অনুষ্ঠানে। এইখানে এসে আমি আগে ঠিক জানতাম না যে ডক্টর এফআর খানকেও একই সাথে সম্মাননা দেওয়া হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং আইকন। এটা জানলে আমি অ্যাকসেপ্ট করতাম না, কারণ ডক্টর এফআর খানের যে কন্ট্রিবিউশন এবং গ্লোবাল রিকগনিশন, তার তুলনায় মানে আমার যে আপনারা যেটা দেখেছেন এটা কিছুই না। মানে দুজনকে এক জায়গায় এনে আমার মনে হয় যে এটা খুব সুবিচার করেন নাই আপনারা। আমি রীতিমতো মানে হাম্বল যে আপনারা যে সম্মাননা দিচ্ছেন, বাট এটা আলাদা করলেই ভালো ছিল। ওনার স্তরে সারা বিশ্বে আমার মনে হয় যে উনি তো খুব অল্প বয়সে মারা যান, মানে জানেন যে 53 বছর বয়সে। তারপরে প্রায় 1982, তার মানে 34 বছর হয়ে গেছে। এর মধ্যে ওনার সমকক্ষ কেউ এখন পর্যন্ত আসে নাই। যারা এই যে টল বিল্ডিং বিশ্বে করছে এখন, কিংডম টাওয়ার, জেদ্দা, দুবাইতে বুর্জ খলিফা, সব কিন্তু ডক্টর এফআর খানের মানে ট্রেইনি ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার এসওএম। সৌভাগ্য হয়েছিল তার কাছাকাছি আসার। একটা ছবি খুব তাড়াতাড়ি দেখেছি কিনা, আমার সাথে একটা ছবি আছে যে 1974 সালে ব্যাংককে একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টল বিল্ডিংস, আমার একটা পেপার ছিল এবং উনি এই সেশনে পাশে ছিলেন। একটা ছবি আছে আমার, এই ডকুমেন্টারি ছিল, দেখানো হলো। আমার 1965 সালে যখন আমি পিএইচডি গবেষণা শুরু করলাম এবং টল বিল্ডিংয়ে গবেষণা করবো বলে ঠিক করলাম ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনে, আমার যে সুপারভাইজার ডক্টর শামীমুজ্জামান বসুনিয়া বা অনেকে হয়তো চিনতেন, এখনও বেঁচে আছেন, প্রফেসর কুল, উনি আমাকে বললেন যে এই কয়েকটা পেপারের নাম দিয়ে এই পেপারগুলো পড়ো, জাস্ট প্রিলিমিনারি রিডিং টু গেট অ্যান আইডিয়া যে টল বিল্ডিংয়ের রিসার্চ অপরচুনিটিস কী কী আছে। তো প্রথম পেপারটাই আমি পড়লাম ডক্টর এফআর খানের লেখা, এএসসিতে 1964 প্রকাশিত, ইন্টারাকশন অফ শিয়ার ওয়ালস অ্যান্ড ফ্রেমস। আমার পিএইচডি গবেষণা মোটামুটি ডক্টর এফআর খানের গবেষণা, যেটা আপনারা জানেন যে উনি সরাসরি শিক্ষকতায় ওইভাবে জড়িত ছিলেন, অ্যাডজাংক্ট প্রফেসর ছিলেন ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাট মূলত উনি স্কিডমোর রোয়িংস এন্ড মেরিলের এজ এ প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার। কিন্তু তারপরেও by that time he had already published 3 or 4 landmark papers. আমাদের অনেকে হয়তো জানতে চান যে ডক্টর এফআর খানের ব্যাকগ্রাউন্ড এখানে। আমি প্রচুর মানে মোটামুটি গবেষণা করেছি তার যে
আর্মাটলা স্কুলে পড়েছিলেন, কিন্তু উনি ম্যাট্রিক খুব সম্ভব রাজশাহী কলেজের স্কুল থেকে 1944-এ। যুদ্ধের সময় ওনার বাবা এবং আমাদের ফয়েজের দাদা, উনি এডিপিআই ছিলেন বেঙ্গল গভর্নমেন্টের। পুরো অফিস দ্বিতীয় মহাযুদ্ধে শিফট হয়ে যায় রাজশাহীতে। তখন উনি রাজশাহীতে পড়েন এবং প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা থেকে 1946 সালে আইএসসি পাস করেন। এবং 50 সালে 4 বছরের কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং পুরাটা শেষ হয়ে যায়, হোল সিলেবাস কমপ্লিট। যখন অপেক্ষা করতেছেন ফাইনাল পরীক্ষা দিবেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন সাম্প্রদায়িক দাঙ্গা হয় 1950 সালে অগাস্ট মাসে। তখনকার পূর্ব বাংলা সকলে এখানে চলে আসে, মুসলমান ছাত্র যারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিলেন এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের সাথে ওনারা আলোচনা করেন যে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, আমরা ক্যালকাটা ফিরে যেতে চাই না, আমাদের পরীক্ষা নিয়ে একটা ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করেন। এই ফার্স্ট ব্যাচ, আমাদের যে অ্যালুমনাই ডাইরেক্টরি যেটা বেরোয় বুয়েটের, স্টার্টস উইথ দ্য ফার্স্ট ব্যাচ 1950। এটা অনেকে বলেন যে আপনারা ডিগ্রি দেওয়া শুরু করলেন 1947 সালে, 50-এ কীভাবে ফার্স্ট ব্যাচ বেরোলো? এটার পিছনে ব্যাখ্যাটা হলো যে ফার্স্ট ব্যাচ কোনোদিনই ক্লাস করেন নেই এখানে, কিন্তু ডিগ্রি পেয়েছেন আমাদের এখান থেকে। সেই হিসাবে আমরা দাবি করি যে ফার্স্ট ব্যাচের অ্যালুমনাইয়ের মধ্যে ডক্টর ইরফান খান এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। আমাদের ডাইরেক্টরি যখন লিস্টিং শুরু হয় ডাক্তার ফজলুর রহমান, তখন তো ডক্টর না, ফজলুর রহমান খান নাম দিয়ে একটা ছাপা ডাইরেক্টরি আছে 1950 থেকে শুরু করে। সেই হিসাবে আমরা গর্বিত। এখন ফিরে যাই যদি ওনার সাথে আমার যে ইন্টারাকশন 1967 সালে এপ্রিল মাসে ইন ইউএসএ, এই যে সিনেটারদের সাথে লবিং করা, বাই দ্যাট টাইম হি ওয়াজ কোয়াইট ওয়েল নোন, এবং ওনার কথা মানে অনেক সিনেটারের সাথে যোগাযোগ ছিল। এই যে লবিং করা অ্যান্ড ফান্ড রেজিং, একটা খালি ছোট গল্প বলবো, এটা যদিও উই আর ডাইগ্রেসিং ফ্রম দ্য টপিক, যে পাকিস্তান এম্বাসিতে তখন 6 জন বাংলাদেশি ডিপ্লোম্যাট ছিলেন। আমাদের এস.এ. করিম, এনায়েত করিম, এস.এম.এস. কিবরিয়া, পরে ফাইন্যান্স মিনিস্টার হলেন, এ.এম.এ. মুহিত, বর্তমান ফাইন্যান্স মিনিস্টার, মোয়াজ্জেম আলী এখন বর্তমান হাই কমিশনার, হি ওয়াজ 3rd সেক্রেটারি। আর এডুকেশন যেটা আছে বোধ হয় নামটা ভুলে গেলাম, ওই 6 জন। ওনাদের উপর বিরাট প্রেশার ছিল বাঙালি যারা মুক্তিযুদ্ধে সম্পৃক্ত বাংলাদেশের আন্দোলনের সাথে, যে আপনারা পাকিস্তান এম্বাসি থেকে ছেড়ে ইউ ডিফেক্ট অ্যান্ড সে উই আর নাও প্লেজিং আওয়ার অ্যালিজিয়েন্স টু বাংলাদেশ। এটা একটা বিরাট ইম্প্যাক্ট হবে। তো ওনারা হেজিটেট করতেছিলেন যে আমাদের ফ্যামিলি নিয়ে আছি, বেতন যদি না পাই তাহলে চলবে কীভাবে। ডক্টর ইরফান খান রেইজ দ্য মানি, ব্যাংকে রেখে দিয়েছেন, আপনাদের 6 মাসের বেতন আমি নিশ্চিত করতেছি যে এখানে কন্টিনিউ। তো ইতিহাস বলে দেখা যায়, on 5th of August all the 6 Bangladeshi diplomats en masse they defected বাংলাদেশের পক্ষে, বিরাট প্রেস কনফারেন্স করে, and that really created a big impact. এটা মুক্তিযুদ্ধের ইতিহাসে আছে, কিন্তু আমাদের এই শুধু অবশ্য আজকে রিকগনাইজ করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আইকন, বাট ইয়েট অ্যানাদার আসপেক্ট। আরেকটা যে ওনার এপিটাফ যেটা গ্রেসল্যান্ড সিমেটারি শিকাগোতে, সেখানে এই রবীন্দ্রনাথের এই কথাগুলো আছে, তোমার হলো শুরু আমার হলো সারা। উনি কিন্তু ভালো গায়কও ছিলেন, যেটা রেকর্ডিং আছে আমার কাছে নাই বা পরিচিত। উনি সৌদি আরবিয়ায় ভিজিট করতেন যখন, ঘরোয়া পরিবেশে গান টান গেতেন, একটা ছবি দেখেছেন বোধহয় যে হারমোনিয়াম নিয়ে গান গাচ্ছেন, সেই রেকর্ডিংটা আছে।
তো সম্ভব হলে এরপরে আপডেটেড ডকুমেন্টারিতে ইউ ক্যান অ্যাড হিজ ওন ভয়েস সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে। আমি ফিরে আসি যে আমার এই নিজের যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসা অনেকে জিজ্ঞেস করেন যে আমার সৌভাগ্য জন্ম হলো একটা প্রকৌশলী পরিবারে। আমার বাবা প্রকৌশলী ছিলেন। 1929 সালে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি পাস করে জন্মের পর থেকে দেখে আসছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার অক্ষর জ্ঞান হওয়ার আগেই আমি ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিন ছবি দেখতাম, কিছু গবেষণাও করতেন। আমার মনে আছে যে ময়মনসিংহে আমরা যখন 1949-এ উনি সয়েল সিমেন্ট ব্লক নিয়ে আমার বাবা কিছু কাজ শুরু করলেন এবং আমাদের বাসায় একটা হাউস পানি রাখার জন্য একটা তৈরি করা হলো। এবং সেখানে দেখি যে 6 ইঞ্চি কিউব এগুলো সব ভিজানো হচ্ছে। তার কিউরিওসিটি। তো পরে বললেন যে এটা ঢাকায় টেস্টিংয়ে পাঠানো হবে, মনে হয় ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এই ময়মনসিংহ থেকেও বাবার একটা ইন্টারেস্ট ছিল। আমার এই জন্য অনেকে জিজ্ঞেস করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করলেন কেন বা পুরকৌশলী হলেন কেন। আমার কোনো অন্যরকম চিন্তা করতে হয়নি, অলমোস্ট অবধারিত ছিল যে বাবার পেশায় আসবো। তো সেই হিসাবে আমার পরিবারে এখন অনেক প্রকৌশলী, সব পুরকৌশলী না, অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে। আমাদের ভাইস চ্যান্সেলর সাইফুলের সহপাঠী আমার ছোটো ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ছেলে মেয়ে সবই ইঞ্জিনিয়ার। তো এইভাবে একটা পারিবারিক পরিবেশ। তারপরে আসলো শিক্ষকতাও আমি 1963 সালের অক্টোবরের শেষে আমার সহপাঠী আলমগীর হাবিব এখানে আছে, যার সাথে আমার স্কুলও শুরু করেছিলাম 1950 সালে ময়মনসিংহ জেলা স্কুলে। আলমগীর হাবিব আর আমি একসাথে ক্লাস 4 পড়া শুরু করি এবং আমরা সহপাঠী এবং সহকর্মী বহু বছর ছিলাম। তো এখানে ভর্তি হলাম এসে, তারপরে রেজাল্ট বেরোলো। একটা জিনিস অনেকে আমি বলেছি অনেক সময়, আমার মনে হয় যে এখান যে ক্লাসরুমে যত সময় ছিলাম আমি, তার প্রায় সমপরিমাণ সময় আমি কাটিয়েছি খেলার মাঠে, কমন রুম এবং হোস্টেলে আড্ডা দিয়ে। মানে আমার বাসায় থাকতাম, হোস্টেলে থাকি নাই কোনো সময় হলে, বাট আমার বিভিন্ন খেলায় এখানে প্রফেসর শামীমুজ্জামান বসুরিয়া যে আছেন জানেন যে আমার খেলার প্রতি যে একটা আগ্রহ অনেক কিছু খেলার সাথে। তো যার জন্য যে রেজাল্ট বেরোনোর পরের দিন আমি সরাসরি শিক্ষকতা শুরু করি, আনপ্রিপেয়ার্ড। আমাদের বিভাগীয় প্রধান ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, পরে এখানকার তৃতীয় উপাচার্য বুয়েটের, ওনার সাথে দেখা করতে গেলে উনি অভিনন্দন জানিয়ে বললেন যে এখন কথা বলার সময় নাই, 3rd ইয়ারে প্রফেসর হায়দার আজমের ক্লাস নেওয়ার কথা, উনি আসেন নাই, তুমি যাও ক্লাস নাও। এই আমি ক্লাস নিতে গেলাম কোনো প্রস্তুতি ছাড়া এবং গিয়ে দেখলাম 3rd ইয়ারে শামীমুজ্জামান কোথায়, আমার মনে হচ্ছে টোটালি আনপ্রিপেয়ার্ড। এই প্রফেসর বসুনিয়া ওদের ক্লাসে, বসুনিয়া আলী মুর্তুজা এরা ক্লাসে ছিল। আমি স্ট্রাকচারাল অ্যানালিসিস এবং কী পড়িয়েছিলাম সেটাও মনে হয় যে আমরা যেটাকে বলি চাকা ঘুরানো, ট্রাসের ওপর দিয়ে যে ইনফ্লুয়েন্স লাইন, এটা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। তার কিছুদিন পরে ইন্টারভিউ নিয়ে আমাকে রিক্রুট করা হলো। একটা আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি 30 সেকেন্ডে একটা ছোট্ট গল্প ডক্টর ইরফান খানকে বলতে চাই, স্যার। সেটা হলো যে আমার দাদি সবসময় বলতেন যে পরীক্ষার সময় শিবচর ইঞ্জিনিয়ারিং কলেজে যেখানে চাচা পড়তেন, কেউ ডিম খেতে চেপে না, কারণ ডিম খেলে পরে পরীক্ষায় হয়তো সুযোগ হওয়ার চান্স আছে। তো ডক্টর ইরফান খান ছাত্র অবস্থায় উনি সবার ডিম উনি খেয়ে দিতেন, 3-4টা ডিম খেয়ে বলতো দেখো এরপরেও আমি 100তে 100 পাবো, অ্যান্ড হি ডিড দ্যাট। আর ডক্টর জামিলুল্লাহ চৌধুরী স্যার আমি সামনে অনুষ্ঠানে বলেছিলেন যে এখানে বসলে কিন্তু এই ধরনের সামিট এরপরে স্পন্সর করতে হবে। তো স্যার
আমি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর বিটিআই। আমি বলতে চাই আনোয়ারকে অবশ্যই অত্যন্ত অভিনন্দন, তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা রয়েছে এবং একসময় ডেফিনেটলি বিটিআই উইল অলসো স্পন্সর সাচ ইভেন্টস। থ্যাংক ইউ। We would request the Chief Moderator of Civil Engineering Students Association, Dr. A.B.M. Bodruzamal, to present Dr. Jamil Reza Chaudhuri with a session. Now we will request our Honorable Vice Chancellor Sir, our Head of the Department Dr. Abdul Muqtadir Sir, and Managing Director of Anwar Group Mr. Manwar Hussain to present Dr. Jamil Reza Chaudhuri with the crest. So now I would like to request all guests and respected teachers to take their seats off stage, and I would like to request Professor Jamil Reza Chaudhuri sir to give some valuable insights.